হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 4 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা 14 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 15 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা জানাতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো শুরু করবো 15 অঙ্কটা। কি বলছে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো, ঠিক 14 অঙ্কটার মতনই কনসেপ্ট। বলছে একটি সংখ্যাকে 65 দ্বারা গুণ করা হলো এবং গুণফলের সঙ্গে 160 যোগ করা হলো। যদি যোগফল বলে দিয়েছে 28,240 হয়, তাহলে সংখ্যাটি কত হবে নির্ণয় করতে হবে। দেখো কিভাবে করি, খুব সোজা অঙ্ক, কিন্তু জটিল নয়। হ্যাঁ, 15 অঙ্কটা, 15 অঙ্ক। কোনো একটা সংখ্যা আছে, আমি ধরি একটি সংখ্যা আছে, একটি সংখ্যা, ঠিক আছে? জানি না কত সংখ্যাটা ধরে নিচ্ছি একটি সংখ্যা, ঠিক আছে? তো একটি সংখ্যার সঙ্গে কি করতে বলেছে আমাকে? একটি সংখ্যাকে আমাকে গুণ করতে হবে 65 দ্বারা। আচ্ছা, গুণ করে দিচ্ছি, 65 দ্বারা গুণ করছি। এই যে গুণফলটা পেলাম, এই গুণফলটার সঙ্গে আবার কি করতে বলেছে? গুণফলটার সঙ্গে যোগ করতে বলেছে 160। আচ্ছা ঠিক আছে, এর সঙ্গে 160 যোগ করে দিলাম, ঠিক আছে? 160 যোগ করে দিলাম। তাহলে এই যে টোটাল যোগফলটা পেলাম, এই যে পুরো যোগফলটা পেলাম, এটা কত হবে বলেছে? এটা বলেছে যোগ করা হলে যদি যোগফল এত হয় 28,240 হবে। এটা সমান কত বলে দিয়েছে? 28,240 এটা হবে। তাহলে আমার সংখ্যাটি কত, মানে এই একটি সংখ্যা কত হবে সেটা বার করতে হয়, ঠিক আছে? তো এই ধরনের জিনিসকে আমি কি বলেছি? সমানের বাঁ দিক এবং সমানের ডান দিক দুটো অংশ। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলি? সমীকরণ বলি, ঠিক আছে? তো এই যে সমীকরণটা পেয়েছি আমরা, এটাকে কিভাবে সমাধান করি দেখো। তো প্রথম কথা হচ্ছে কি, এই যে যোগ বালা যে সংখ্যাটা আছে 160, ওটাকে আমি ওপাটে মানে সমানের ওপারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সমানের ওপারে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে? তাহলে দেখো আমরা লিখতে পারি, যখন এরকম সমান দেওয়া থাকবে তখন আর বাঁ দিকে সমান দেবে না, কি লিখবে? বা দিয়ে অঙ্ক করতে হয়, ঠিক আছে? তাহলে একটি সংখ্যা গুণ 6, 10, 5, 65 যেমন আছে এটা থাক, ঠিক আছে? এটাকে কিছু করার দরকার নেই। সমান দিলাম, সমানের এদিকে কে আছে, যেটা আছে দেখে দেখে লিখবো, ঠিক আছে? 240 প্লাস আছে, মানে বিয়োগ যোগ আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, উল্টে যায়, আমি বলেছি সবসময়। 160 হলো। তাহলে দেখো একটি বা আবার বা লিখবে। এবার দেখো আমি একটি সংখ্যা বার করবো, তাহলে 65টাকে আবার ওপরে পাঠিয়ে দেবো। তো পাঠাতে গেলে কি করতে হবে? এটা গুণ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে একটি সংখ্যা সমান কি লিখতে পারি? উপরে এটা কত আছে? আচ্ছা, এটা তুমি ডাইরেক্ট একবারে বিয়োগ করে বসিয়ে দিতে পারো। শূন্য বসিয়ে দিলাম এখানে। 6 কত? 14, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8, 14, হ্যাঁ? হাতে থাকে 1, 1 আর 1 2, মিলে গেল 0, ঠিক আছে? এটা হয়েছে আমার বিয়োগ করে। বোঝা গেল কি করলাম? 8 14, হাতে থাকে 1, 1 আর 2, 2 মিলে গেল 0, 28 বসে গেছে। আর একটি সংখ্যায় 65টা এদিকে এলে কি হয়ে যাবে? আমি বললাম ভাগ, এখানে ভাগ দিয়ে লিখতে পারো অথবা আমি বাই দিয়েও লিখতে পারি, ঠিক আছে? যেটা খুশি। এবার হচ্ছে তোমার কাজ কি? 65 দিয়ে এটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? একটি সংখ্যা কত হবে পেয়ে যাব, ঠিক আছে? খুব সোজা ব্যাপার। তো এটাকে আমরা কি করব? কাটাকুটি করব। কাটাকুটি করলে আমার মনে হয় সোজা হবে। তোমরা ভাগ করেও করতে পারো, যা খুশি। আমি কাটাকুটি করে করছি। দেখো এইখানে এককের ঘরে 5 আছে, এখানে এককের ঘরে কত আছে? 0 আছে। আমরা বিভাজ্যতার নিয়ম শিখেছিলাম, যদি এককের ঘরে 5 অথবা 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে? 5 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? এটা শিখেছিলাম। তো তাহলে এটা আমরা সহজেই কাটতে পারবো কত দিয়ে? 5 দিয়ে। উপরটাও 5 দিয়ে যাবে, নিচেরটাকেও 5 দিয়ে যাবে। তো উপরটাকে 5 দিয়ে যদি ভাগ করো, 5 ভাগ করে দেখে নিতে পারো। 2 8 0, 80কে দেখো 5 দিয়ে ভাগ করছি। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 5 25, 5 কত? 8, 3 8 0, 5 6 30, মিললো। 8 নামলো, 5 1 5, 3 8 0, 5 6 30। তাহলে কত হলো? 56 16। তাহলে এটা যদি 5 দিয়ে কাটি, কত হচ্ছে? 56 16 হলো এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে 5 13 65, আমরা জানি, হলো। এবার দেখো এটাকে কি করব? 13 দিয়ে কাটবো ডাইরেক্ট। 13 দিয়ে কিন্তু এটাকে ভাগ করলে মিলে যাবে, দেখবে। 56 16কে কত দিয়ে ভাগ করব? 13 দিয়ে। 13 সরি 52, 13 দিয়ে। তো 4 13 52, 5 13 65, 52, 4 দিয়ে করলে কত হচ্ছে? 4 13 52,
হলো 2 10 1 21, এই 2 বলছি সরি, 2 কত 6, 4 1, 4 6 1 নেমে গেল। আচ্ছা 41 হচ্ছে, তাহলে 13 নামটা বললে 13 2 26, 3 13 39, 4 3 13 39, তাহলে 3 খাচ্ছে নাকি, 3 খাওয়ালে 39, 3 10 9, 9 কত 11, 9 10 11, 2 11 6, 3 আর গেছে, ঠিক আছে। তাহলে 13 2 26, দেখো মিলে গেল ভাগটা। তাহলে ডাইরেক্ট 13 2 কেটে দিলে কত হচ্ছে 432, এটাই আনসার, ঠিক আছে। তাহলে একটি সংখ্যার মান কত পেয়ে গেলাম 432, দেখো কত সোজা অঙ্ক, এটাই উত্তর, ঠিক আছে 432। তাহলে একটি সংখ্যা কীভাবে পেয়ে গেলাম 432, আমাদেরকে যেইভাবে বলে দেবে আর কি বইয়েতে, সেইভাবে আমরা সমীকরণটা এখানে বানিয়ে নেবো, তারপর এদিক ওদিক করে আমরা কিন্তু কাজগুলো করে নেবো, ঠিক আছে। দেখো খুব সোজা অঙ্ক, দেখে নাও পরীক্ষায় আসার মতন একটি অঙ্ক। তাহলে এই গেল 15 অঙ্ক, আশা করছি বোঝা গেছে। এবার আসবো আমরা কোন অঙ্কটায়, 16 অঙ্কটায়। তো 16 অঙ্কটা নিজেরা একবার পড়ো। আচ্ছা এটা মুছে দিই আগে বোর্ডটা। 16 অঙ্কটা কি বলছে দেখো, 16 অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? পিতা এবং পুত্র, ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে, ভালো করে বুঝবে। পিতা এবং তার সাথে কি আছে পুত্র, তো এই দুজনার বয়সের সমষ্টি মানে বয়সের সমষ্টি, সমষ্টি মানে আমরা তো জানি কি যোগ। পিতার পুত্রের বয়সকে যোগ করে পাওয়া গেছে কত বছর 55 বছর। কত বছর 55 বছর, ভালো করে বুঝবে। পিতার পুত্রের বয়স 55 বছর, মানে দুজনের বয়সকে যোগ করে কত হয়েছে 55 বছর হয়েছে। আমাকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করে কি 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তো এখানে অনেকেই একটা মিস্টেক করে থাকে, সেটা কি 15 বছর পর তাদের বয়সের সমষ্টি যেই বলে সঙ্গে সঙ্গে 55 সঙ্গে 15 যোগ করে উত্তরটা মানে বার করে। এটা কিন্তু করলে হবে না, এটা হবে না। এর পিছনে একটা কারণ আছে, কেন হবে না বলতো। দেখো পিতা এবং পুত্র দুজনের বয়স যেটা আছে এখন বর্তমানে, সেটাকে যোগ করে আমরা কত পেয়েছি 55 বছর। 15 বছর পর মানে 15 বছর পর কি শুধু একজনের বয়স বাড়বে? দুজনেরই তো বয়স বাড়বে, মানে পিতারও বাড়বে 15, পুত্রেরও 15 হবে, ঠিক আছে, মানে দুজনেরই 15 করে বাড়বে। তাহলে মোট কত বছর বয়স বাড়ছে? তাহলে মোট 30 বছর বয়স বাড়ছে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে 30 যোগ করতে হবে, তবে হচ্ছে আমরা সঠিক উত্তরটা পাবো। তাহলে এই কাজটা তোমাদের ভুল করে করবে না যে 15 যেন যোগ করে দেবে, এখানে কি করতে হবে তোমাকে 30 যোগ করতে হবে। তাহলে লিখবো যে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে, সমষ্টিগত হবে 55 যোগ 15 যোগ 15, দুবার আমি 15কে যোগ করলাম, কারণ দুজনেরই হচ্ছে 15 করে বাড়বে। তাহলে এটা তো বছর, তাহলে কত হচ্ছে 15 30, 5 আর 3 8, 85 বছর, ঠিক আছে। তাহলে 85 বছর, ক্লিয়ার, বোঝা গেল সোজা অঙ্ক ব্যাপারটা। কিন্তু এই ব্যাপারটা একটু ভুললে চলবে না কিন্তু, যে দুজনেরই হচ্ছে 15 করে বাড়বে। তো এই গেল তাহলে আমার কত অঙ্কটা, এই গেল আমার 16 অঙ্কটা। এর পরবর্তী অঙ্ক আসবো 17 অঙ্কটা, ঠিক আগের অঙ্কটার মতনই, মানে এই 16 অঙ্কটার মতনই অঙ্ক, তোমরা একবার নিজেরা পড়ে দেখো। কি বলেছে যে পিতা ও পুত্রের ও কন্যা 3 জনের বলেছে, এখানে আগেরটাই 2 জন ছিল, এখানে 3 জন। তো 3 জনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। তো 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তো খুব সোজা অঙ্ক, এটাও খুব সোজা অঙ্ক, ভালো করে বুঝবে। এটা হচ্ছে 17, তাই তো। পিতা, তার সঙ্গে পুত্র, তার সঙ্গে কন্যা, 3 জন বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি কত বলে দিয়েছে 90 বছর। তাহলে 10 বছর আগে কত ছিল জানতে চেয়েছে, আগে 10 বছর আগে। আচ্ছা এটা একবার বলো, তোমার যদি এখন বয়স হচ্ছে ধরো 10 বছর, তোমার ধরো এখন বয়স 10 বছর, 5 বছর আগে তোমার বয়স কত ছিল? 5 বছর আগে তোমার বয়স ছিল 5 বছর,
ঠিক আছে, তাহলে 10 থেকে 5কে বিয়োগ করতে হচ্ছে। তাহলে সেমভাবে একইভাবে করবো। তো এখানে 3 জনের বয়সের সমষ্টি, মানে 3 জনের বর্তমান বয়স হচ্ছে সব মিলিয়ে 90 বছর। তাহলে 10 বছর আগে এদের বর্তমান বয়স মানে 10 বছর আগে এদের বয়স কত ছিল এটা জানতে চেয়েছে। তো লেখো যে 10 বছর আগে 3 জনের বয়সের সমষ্টি তাহলে কত ছিল, সমষ্টি ছিল সমান 90 মোট। তার থেকে বিয়োগ করবো কত বছর বলো তো, 10 বছর আগে। পিতারও 10 বছর কম থাকবে, আরও কার কম থাকবে, কন্যারও, পুত্ররও 10 বছর কম, আর কন্যারও 10 বছর কম। তাহলে মোট 3টে 10 কম হবে, মানে 30 বছর কম। তাহলে 90 থেকে প্রথমে 90 থেকে যদি 10 বাদ দেবো, 90 থেকে 10 বাদ দিয়ে দাও। আচ্ছা 90 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে, 80 হচ্ছে। 80 থেকে আবার 10 বাদ দেবো, তারপর আবার 10 বাদ দেবো। তাহলে এটা কত হচ্ছে, 80 থেকে 10 বাদ দিলে 70, 70 থেকে আবার 10 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 60 বছর। ঠিক আছে, ঠিক আছে। আমি এটা প্রত্যেকটা অর্ধেক বাদ দিয়ে বা একবারও তোমরা করে দিতে পারো, যে 30 বছর বিয়োগ করে দিতে পারো। ঠিক আছে, একই ব্যাপার কিন্তু। ক্লিয়ার সোজা অঙ্কটা? তো এইভাবে কিন্তু এটা করতে হবে। এর পরবর্তী যে অঙ্কটা আছে 18 অঙ্কটা করবো, ভালো করে বোঝো। ঠিক আছে, এটা বোঝা গেছে নিশ্চয়ই? ক্লিয়ার, ওকে। আচ্ছা ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা ওটা হচ্ছে 2টি পেন ও 50টি পেন্সিলের মোট মূল্য হচ্ছে 300 টাকা। 2টি পেন নয়, সরি 25টি পেন ও 50টি পেন্সিলের মোট মূল্য হচ্ছে 300 টাকা। যদি প্রত্যেকটি পেন্সিলের মূল্য 2 টাকা হয়, তাহলে প্রত্যেকটি পেনের মূল্য কত? ঠিক আছে, এক একটা করে স্টেপ বাই স্টেপ করছি, দেখো বুঝতে পারবে অঙ্কটা। তোমাকে যেটা দেওয়া আছে প্রথমে লিখছি যে তথ্যগুলো, এটা হচ্ছে 18 অঙ্ক। বলে দিয়েছে 25টি পেন ও 50টি পেন্সিলের মোট মূল্য। 25টি পেন ও 50টি পেন্সিলের পেন্সিলের মোট মূল্য কত টাকা বলে দিয়েছে? 300 টাকা। 300 টাকা, ঠিক আছে। তো আবার একটা জিনিস যেটা বলে দিয়েছে দেখো, যে প্রতিটি পেন্সিলের মূল্য 2 টাকা, মানে প্রতিটি মানে একটি পেন্সিলের মূল্য তাহলে ক টাকা করে? 2 টাকা করে। তাহলে একটি পেন্সিলের মূল্য সমান 2 টাকা। তাহলে মানে এখানে কতগুলো পেন্সিল আছে? মোট 50টি পেন্সিলের মূল্য তাহলে কত হবে? তাহলে একটি পেন্সিলের মূল্য যদি 2 টাকা হয়, তাহলে 50টি পেন্সিলের মূল্য বেশি হবে। বেশি হলে আমরা কি করি? গুণ করি, 2 গুণ 50। তার মানে কত হচ্ছে? 50 2 100 টাকা। ঠিক আছে, তাহলে 50টি পেন্সিলের মূল্য আমরা পেয়ে গেলাম। তার মানে যদি আমি এখানে একটা জিনিস ভালো করে বোঝো, এখানে দেখো আমরা তো মোট দেওয়া আছে যে 25টি পেন ও 50টি পেন্সিলের মোট মূল্য কত টাকা? 300 টাকা। তার মধ্যে আমি 50টা পেন্সিলের মূল্য পেয়ে গেছি 100 টাকা। তাহলে এই 50টা পেন্সিলের মূল্য যদি আমি এখান থেকে 300 থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে 25টি পেনের মূল্য। বুঝতে পারলে? তাহলে ওটাই করব। তাহলে কি লিখব? 25টি পেনের মোট মূল্য কত হবে? 300 থেকে কি কত বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো 50টি পেন্সিলের মূল্যকে কত টাকা? 100 টাকা। তার মানে কত হচ্ছে? 200 টাকা। তাহলে এই 200 টাকাটা কি পেলাম? 25টি পেনের মোট মূল্য পেলাম। আমাকে জিজ্ঞেস করেছে প্রত্যেকটি পেনের মূল্য কত। তাহলে 25টি পেনের মূল্য যদি হয় 200 টাকা, তাহলে একটি পেনের মূল্য কত হবে? ঐকিক নিয়ম, একটি পেনের মূল্য তাহলে কম হবে। তাহলে 200 ভাগ 25, তাই তো? 25 কতই? 200। 25কে দেখো তোমরা যদি 8 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 5 8 40 0, আধা থেকে 4, 8 2 16, আর 4 20। তাহলে 25 8 দেখো 200 হচ্ছে, তাহলে 8 টাকা। বোঝা গেছে? তাহলে প্রত্যেকটি পেনের মূল্য কত? 8 টাকা। এই উত্তরটা তোমরা একটু লিখে নেবে। ক্লিয়ার? বোঝা গেল? অঙ্কটা কিন্তু শক্ত নয়, খুব ইজি একটি অঙ্ক, একটু বুঝে করলেই হবে। তাহলে এই গেল আমার হচ্ছে 18 দাগের অঙ্ক।
ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা দেখো, ঠিক আছে? তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো মানে 19-এর অঙ্কটায়, ঠিক আছে? এটা বুঝলাম তাহলে, ক্লিয়ার? 19-এর অঙ্কটায় তো দেখো, 19-এর অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। তো 19-এর অঙ্কটা তোমরা নিজেরা করবে। যদি না হয় আমি কিন্তু নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে 19-এর অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের নিজেদের কাজ দিলাম এই অঙ্কটা, তোমরা নিজেরা করে নাও। আর বাকি অঙ্কগুলো যেমন প্র্যাকটিস করছো তো তেমন সেইভাবে প্র্যাকটিস করো। তো আজকে আরেকটি অঙ্ক করবো, যেটা হচ্ছে 20-এর অঙ্কটা। 20-এর অঙ্কটা তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একদম অবশ্যই করতে হবে প্রত্যেককে। দেখো 20-এর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, ভালো করে বুঝতে হবে অঙ্কটা, ঠিক আছে? বলছে একটি ঘড়িতে 3টের ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, তো ওই ঘড়িতে 9টার ঘন্টা বাজতে কত সময় নেবে? 20 অঙ্কটা ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ? 20 অঙ্ক, 3টের ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগছে। 3টের ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগছে? 3 সেকেন্ড সময়। মানে একটা ঘড়ি আছে, ভালো করে বুঝবে, এরকম একটা ঘড়ি আছে ধরো, তো 3টে কখন বাজবে? এরকম জায়গায় আসলে 3টে বাজে এরকম, তাই তো? এখানে 3, এখানে 12। তো এই যে 3টের ঘন্টাটা মানে যেই সবেমাত্র এই মানে 3টে বাজা স্টার্ট হলো, মানে 3টে বাজলো, সঙ্গে সঙ্গে কটা ঘন্টা পড়ে গেল? 1, 2, 3টে, ঠিক আছে? এবার দেখো 3টে যে ঘন্টা পড়ে গেল, আমরা গোনাটা কখন শুরু করব? গোনাটা শুরু করব কি, যেই 3টে বাজলো তারপর থেকে। 3টে যেই বাজলো তারপর থেকে আমরা গোনা শুরু করব, সময়টাকে মানে গোনা শুরু করব। তাহলে 3টে বাজলো, আর কটা ঘন্টা পড়লো? 3টে বাজার সঙ্গে সঙ্গেই তো এই ঘন্টাটা পড়ে গেল, 1টা ঘন্টা। আর তারপর আর কটা ঘন্টা পড়লো? 1টা 2টো ঘন্টা। তাহলে অ্যাকচুয়ালি এই 2টো ঘন্টা বাজতে আমার সময় লেগেছে 3 সেকেন্ড। 2টি ঘন্টা বাজতে সময় লেগেছে কতটা? সময় লেগেছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড, কত সেকেন্ড? 3 সেকেন্ড। এই জায়গাটা বুঝতে হবে তোমাদেরকে। কোনো একটা ঘড়িতে 3টে যেই বাজলো সেই হলো সঙ্গে সঙ্গে কি 3টে ঘন্টা পরপর পড়ে গেল। 3টে ঘন্টা, প্রথমের ঘন্টা তো পড়লো, তারপরে 1টা 2টো, কিন্তু 3টের ঘন্টাটা মানে যখন পড়লো, মানে প্রথম যে ঘন্টাটা পড়লো তখন থেকে হচ্ছে আমরা সময়টাকে গোনা শুরু করলাম। তখন থেকে আমরা হিসেব স্টার্ট করলাম যে কি 3টের ঘন্টা পড়ার পর থেকে। তাহলে আমরা প্রথমের ঘন্টাটা আমরা ধরবো না, আমরা শুধুমাত্র 2টো ঘন্টাকে নেব, যে 2টোর ঘন্টা বাজতে সময় লেগেছে বা পড়তে সময় লেগেছে 3 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 2টোর ঘন্টা পড়তে সময় লেগেছে ক সেকেন্ড? 3 সেকেন্ড। এইভাবে লিখে অঙ্কটা করব। আর আমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করতে চাইছে? বলছে 9টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে 9টার ঘন্টা বাজতে মানে আমরা কি 9 নম্বর, মানে একটা ঘর ধরবো না। মানে ধরো 9টার ঘন্টা, যখন 9টা বাজছে ঘড়িতে, এরকম 9টা, এদিকে 9 থাকে তাই তো, 9, এটা 12, যখন এরকম হচ্ছে 9টা যেই বাজলো কিনা পটপট করে ঘন্টা পড়বে। কটা ঘন্টা পড়বে? মোট হচ্ছে 9টা ঘন্টা পড়বে। 1টা ঘন্টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কিন্তু যেই 9টা বাজবে তবেই হচ্ছে ঘন্টাটা পড়বে, আর তারপর থেকে হচ্ছে আমরা কাউন্ট করা শুরু করবো। মানে প্রথম ঘন্টাটা যখন পড়লো তারপর থেকে হচ্ছে সময়টাকে গোনা স্টার্ট করবো, মানে প্রথম ঘন্টাটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে মোট কটা ঘন্টা? এই যে 8টা ঘন্টা পড়তে কত সময় লাগবে সেটাই মানে আমাকে জানতে চেয়েছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? তো সেটাকেই বার করব। তাহলে লিখবো কি, ঘড়িতে 3টের ঘন্টা পরে, 3টে ঘন্টা পরে, অর্থাৎ দুটো ঘন্টা বাজতে সময় নেয় কত সেকেন্ড? 3 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 2টো ঘন্টা বাজতে সময় নিচ্ছে 3 সেকেন্ড। তাহলে 1টার ঘন্টা বাজতে কত সময় নেবে? কম সময় নেবে। তাহলে কি হবে? 3/2 সেকেন্ড হলো। বোঝা গেল? তাহলে আমাকে কি বার করতে হবে? 9টার ঘন্টা নয়, কিন্তু 9টার ঘন্টা পড়ার পর থেকে আমার শুরু হয়েছে মানে সময়টাকে ক্যালকুলেট করা, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি, 8টার ঘন্টা বাজতে সময় নেয়, অর্থাৎ 8 গুণ 3/2। তাহলে কাটাকুটি করো, 2 4 8, 3 4 12 সেকেন্ড, ঠিক আছে? এইভাবে অ্যান্সারটা কিন্তু করতে হবে তোমাদেরকে। তাহলে অর্থাৎ 9টার ঘন্টা বাজতে সময় লেগেছে কত?
12 সেকেন্ড, ঠিক আছে? এটা যেন ঘুরিয়ে ফেলুন যে স্যার এখানে 9টার ঘন্টা তো নেই, আপনি তো 8টার ঘন্টা বার করলাম। কিন্তু কেন 8টার ঘন্টা করলাম সেটা তোমাদেরকে আমি বুঝিয়েছি, যে আমরা কি যবেই হচ্ছে 9টার ঘন্টাটা জাস্ট পড়লো তারপর থেকে হচ্ছে আমরা কি গোনাটা শুরু করলাম, সেই জন্য হচ্ছে প্রথম ঘন্টাটাকে আমরা আর ধরবো না, ঠিক আছে? মানে ওখান থেকেই তো স্টার্ট করেছি, ওর পর থেকে নয়, মানে 1 ঘন্টা পড়ে গেছে তারপর থেকে তো সময় স্টার্ট হয়েছে, ঠিক আছে? 1 ঘন্টা পড়েছে তারপর তো সময় স্টার্ট হয়েছে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমরা 1 ঘন্টাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। তো এই আজকে ক্লাস 20 পর্যন্ত আমরা অঙ্কগুলোকে সলভ করলাম, আর 19এর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? তো তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।